Straight to the point. मेरे को रूल्स पता है, इसीलिए आप अभी मेरे को रूल समझाने मत बैठना। अच्छा। এই যে লোকে যে আমার টক্সিক সো-কল টক্সিক রূপটা যে দেখে, ওটার তো কোনো একটা অরিজিনাল পয়েন্টও থাকবে না। সবাই যেরকম বলছে না যে অসভ্য হ্যান ত্যান, না বাচ্চারা খুব ইরিটেটিং। আমাদের আশেপাশে আজকাল এরকম বাচ্চা প্রচুর আছে, কারণ বাবা মা আজকাল শাসন করে না। এখন এই যে বাচ্চাদের হাতে এই যে মোবাইল, ট্যাব, ল্যাপটপ দিয়ে দেওয়া হচ্ছে, করতে কি হচ্ছে এদের মধ্যে না, মানে ধর একটা বিষয় নিয়ে গভীরভাবে যে চিন্তা করা, বিশ্লেষণ করা, ভেতরে কি আছে না আছে, এইটা তাদের মধ্যে তৈরি হচ্ছে না, যার ফলে এদের ব্রেন পছন্দ করবে না। যদি করে সেটাকে পছন্দ করা বলে না, প্রেম এরকম হয়ই না, ঠিক আছে? আমি খাঁটি প্রেম দেখেছি। কুন্দনকে আমি ডেকে নিয়ে বলতাম, তোর মান ইজ্জত নেই, তুই কি বোকাচোদা রে, তোকে মেয়েটা পছন্দ করে না রে লেওড়া, তুই কি বোকাচোদা। এই যে জেন্ডার ইকুয়ালিটির একটা কথাবার্তা যে হয়, আইন কিন্তু জেন্ডার ইকুয়াল একেবারেই নয়, একদমই মানুষ আসছে এরকম গঙ্গা জলটা ওর উপর ফেলছে, তুমি বলছো না এটা অনেকটা কাইন্ড অফ অ্যাসিড। আমি দিনকে বলছিলাম এটা তো পুরো অ্যাসিড। ভাব, একটা বিয়ে বাড়ির মধ্যে ঢুকে ও চলে গেল মেয়েটার কাছে, কেউ ওকে থামালো না, ও একটা বোতল খুলে ঢালছে এবং কেউ কে আটকাতে আসছে। নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন পডকাস্ট নিয়ে আমরা চলে এসেছি। সেম পার্সন আমার সামনে রয়েছে, জয়মতী দাস, স্বর্ণজ্যোতি দা এবং সৌভিক দা সিনেগানি থেকে। তো আজকে আমরা বেসিক্যালি কথা বলবো একটা কন্ট্রোভার্সি নিয়ে, আমাদের আপকামিং, ঠিক আছে? তো সর্বপ্রথম যে কন্ট্রোভার্সিটা হলো রিসেন্টলি, সেটা হচ্ছে কোনো সিনেমায় না, একটা রিয়েলিটি শোতে, খুব পপুলার রিয়েলিটি শো কেবিসি, কন বানেগা কারোর পার্টি। তো সেখানে একটা বড় কন্ট্রোভার্সি হয়েছে, একটা পাকা বাচ্চা স্টেটমেন্ট না, সে তার ছ্যাবলাম এবং তার একটা ওই পাকামো কথাবার্তা নিয়ে একটা কন্ট্রোভার্সি হয়েছে, সেটা খুব এখন চর্চায় রয়েছে। সেই বিষয় নিয়ে কথা বলবো। পাকা বাচ্চা নিয়ে কথা বলার আগে আমি বলি, তুই তো নিজে বাচ্চা, তুই কি করে একটা বাচ্চার বিচার করছিস? হ্যাঁ, তুই তো নিজেরা বাচ্চা। তো কমেন্টে লিখবে সবাই, পৃথিস ইজ দ্য মোস্ট কিউট বাচ্চা ইন দিস রিভিউ কমিউনিটি, লিখবেন প্রত্যেকে, ঠিক আছে? ও নিজে বাচ্চা, অন্য বাচ্চাকে নিয়ে ক্রিটিসাইজ করতে বসেছে। আর দেখ ভাই, আমি না জানতাম না যে কেবিসি এখনো চলে, ঠিক আছে? আমি তো লোকজনের ভিডিও দেখে ভাবছি যে অমিতাভ বচ্চন এখনো কেবিসি চলছে, কারা দেখে কেবিসি? কেবিসি নিয়ে আমি লাস্ট 2 বছরে কোথাও কোনো নিউজ দেখিনি ভাই। কি করে কেবিসি চলছে আমি জানতাম না। তারপরে এই বাচ্চাটার আমি কিছু ক্লিপিং দেখেছি, আমি তো পুরোটা দেখি পর্যন্ত নি। আমি একটা কথা বলি, এই বাচ্চাটাকে নিয়ে সবাই যেরকম বলছে না যে অসভ্য হ্যান ত্যান, না বাচ্চারা খুব ইরিটেটিং। আমাদের আশেপাশে আজকাল এরকম বাচ্চা প্রচুর আছে, কারণ বাবা মা আজকাল শাসন করে না। আমাদের সময় খুব হার্শ প্যারেন্টিং হতো, স্যার কিছু বললো বাড়িতে এসে বেল্ট খুলে মার। আমি প্রচুর মার খেয়েছি বাবা মার হাতে, আমি প্রচুর ক্যালানি খেয়েছি। ক্যালানি খেয়েও আমি মানুষ হইনি, সেটা আলাদা ব্যাপার, কিন্তু ক্যালানি আমি প্রচুর খেয়েছি। দেখ, আমি আমার অ্যাডমিশন টেস্ট থেকে লিখে দিয়েছি আমার নামের জায়গায় জ্যোতি বসু, কারণ আমাকে সবাই জ্যোতি বসু বলতো। আমি লিখে দিয়েছি জ্যোতি বসু, সবাইকে খাতা দিয়ে দিয়েছে, আমাকে আর খাতা দিচ্ছে না। বলছে যে এই জ্যোতি বসু খাতাটা কার? আমি বলছি স্যার আমারই তো, আপনি আমাকেই তো বলেন জ্যোতি বসু। বললো যে ও তোর বাবার সাথে একটু কথা বলবো। তারপর বাবা বললো তোর সাথে বাড়িতে চল কথা বলবো। তখন আমরা ভাড়া বাড়িতে থাকতাম, জুতো খুলছি, বাবা দেখছি বেল্ট খুলছে। আমি খালি বলতেই যাচ্ছিলাম যে আগে জুতোটা খুলতে হয়, তারপরে বুঝলাম যে বাবা কেন বেল্ট খুলছে, ঠিক আছে? আমি কিন্তু তখন রঞ্জিত মল্লিকের সিনেমা দেখিনি, তখন আমাদের মধ্যে টিভি ছিল না। তো আমি তো প্রচুর অসভ্যতা করেছি, ফলে আমি এই বাচ্চাটাকে জাজ করার মতো জায়গায় নেই। আমি মারামারি করেছি, স্কুলে গার্জিয়ান কল হয়েছে, কান ধরে দাঁড় করিয়েছে বেঞ্চের ওপরে ক্লাসের বাইরে, আমাকে নিয়ে গিয়ে তো বোনের ক্লাসে দাঁড় করিয়ে দিত, ঠিক আছে? ওকে, যে সৌভিকদা বোধহয় আটকে গেছে, জানিস? না সৌভিকদা আটকে যায়নি, সৌভিকদা ছিল। তো আমি এরকম বয়সে খুব গাঁড় পাকা ছিলাম, ওকে? এবার এই বাচ্চাটাকে না আমার অ্যাকচুয়ালি জাজ করতে খুব একটা বেশি ইচ্ছা করছে না। ওর বাবা মা ওকে একেবারেই যে শাসন করে না, তারা প্রশ্রয় দেয়, সেটা বোঝা যায়। এবং এরকম বাবা মা প্রচুর আছে। দেখ, আমাদের সময় হার্শ প্যারেন্টিং হতো, আর এখন হচ্ছে কি বাচ্চাকে কিছু বলো না তাহলে সে বিগড়ে যাবে। এবার আমরাও কি এরকম বাচ্চাদের আশেপাশে কিছু কি বলি? আমরাও কিন্তু কিছু বলি না। আমি তোকে বলছি, আমার এত দাদা দিদি, তো আমার অনেক ভাইপো ভাইজিও আছে, তাদের মধ্যে কেউ কেউ আছে এচড়ে পাকা,
দেখেই মনে হয় ঠাস করে এক থাপ্পড় দিই, বাট দিই না, কি দরকার? পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় তত আনন্দ, তাতে সোসাইটি খারাপ হবে। ইচ অ্যান্ড এভরিথিং, দেখ এগুলো ভালো কোনো দিকে যাচ্ছে না। কিন্তু কি বলতো, তুই আবার অন্যদিকে এটাও ভাব যে মানুষ কতটা জবলেস, এই শোটা কেউ দেখে পর্যন্ত না, মানে অর্ধেক লোকে তো জানেও না যে কেবিসি এখনো চলছে। তারা এখন বাচ্চাটার ক্যারেক্টার থেকে শুরু করে, বিহেভিয়ার থেকে শুরু করে অ্যানালিসিস করে এমন একটা ভান করছে তারা যেন বাচ্চা বয়সে একদম পারফেক্ট ছিল। কেউ ছিল না, কেউ থাকে না, এখনো লার্নিং স্কোপ আছে। ঠিক আছে, আমার কাছে তো ওই বাচ্চাটাকে 7 দিন রেখে দিলে 7 দিন বাদে ও একদম পুরো চেঞ্জ ম্যান। বলবো সারাদিন যা খুশি কর, রাত্রিবেলা আমি একটা ভূতের সিনেমা চালাবো আর আমি গিয়ে বাথরুমে বসে থাকবো 3 ঘন্টা, এমনি শান্ত হয়ে যাবে। ঠিক আছে, সব বন্ধ করে দেবে। হ্যাঁ, আরে না, আমি বন্ধ করবো না, আমি খুলে দেবো, আমার তো খুললেই ছাদ। ঠিক আছে, আমি খুলে দেবো, বলবো ভাই একবার ঘুরে বাইরে থেকে, হেভি মজা। ঠিক আছে, হেভি। সৌভিকদা, তুমি আমাকে বলো, এই যে আলফা জেন্সিদের মধ্যে, মানে ছেলেটাও আলফা জেন্সি থেকে বিলং করে, মেবি 11 ইয়ার্স ওর এজ হবে। তো আলফা জেন্সিদের মধ্যে একটা এই ধরনের খুব না মানে পেশেন্সের অভাব হয়ে গেছে, যে মানে ভাই খুব তাড়াহুড়ো, মানে একটা মানে এত রিল স্ক্রল করছে, এত ওদের মানে মোবাইল গেমস খেলছে, যে ওদের মধ্যে একটা পেশেন্সের মানে আমি কম দেখছি। এবং আমি আমার মাসির ছেলে, মামার মেয়েদের, এদেরও দেখেছি কিন্তু এই সেম জিনিসটা আলফা জেন্সিদের মধ্যে দেখা যায়। জেনজি আমরা, বাট আমাদের মধ্যে এই পরিমাণটা কম ছিল, কারণ আমরা ছোটবেলা থেকে স্ক্রিন পাইনি। ঠিক আছে, ছোটবেলায় আমরা একদম জ্ঞান হওয়ার পরেই পাইনি, বাট এরা পেয়ে গেছে। তো এদের মধ্যে এই সমস্যাগুলো দেখা যাচ্ছে, এই জন্যই তো হচ্ছে। আর তার উপর তো এখন মানে বলেই দিয়েছে ভাই স্কুলে মারধর যাবে না। সেটা অবভিয়াসলি আমি সেটার পরে কখনোই মানে বলবো না যে ভাই মারধর করো বা ইয়ে করো, সেটা আমি বলছি না, সেটা এগেনস্টেই রয়েছি। কিন্তু ওই যে অনেকে আমি দেখি মানে শুনি এখন আবার মানে স্যারেদের হাতে কঞ্চি বা এরকম তুলে দাও, তাহলে সব শুদ্ধ হয়ে যাবে, এই ধরনের কথাবার্তা আমি সোশ্যাল মিডিয়াতে দেখি। তো এই হোল জিনিসটাকে নিয়ে তোমার কি ওপিনিয়ন? আচ্ছা দেখ, ব্যাপারটা হচ্ছে যে কি বলতো, এখন যেটা হয়ে যাচ্ছে কি, মানে এখন যে প্যারেন্টিং এর কথা দেখেছি যদি আর কি, এখন এই যে বাচ্চাদের হাতে এই যে মোবাইল, ট্যাব, ল্যাপটপ দিয়ে দেওয়া হচ্ছে। আমি আমার অনেক বন্ধু বান্ধবের ছেলেমেয়েদের ক্ষেত্রে দেখেছি যে সেখানে তারা তাদের ছেলেমেয়েরা নাকি গেম চ্যানেলে তারা নাকি খাবেই না নাকি, এবং অনেক বাচ্চা তারা মোবাইল রীতিমতো অবসেসড হয়ে যায়। ঠিক আছে, এইবার আমাদের সাথে কি বলতো, আমাদের সময় না একটা 3 টাকা একটা পপিংস খেতে গেলেও আমাদেরকে কিন্তু 10 বার আমাদের কান্না করতে হতো। ঠিক আছে, এরকম আমার সাথে কিন্তু বহুবার হয়েছে, কারণ আমরা আমাদের একটা জিনিস পেতে গেলে আমাদের সেই জিনিসটা অনেক কিছু করে আমাদের পেতে হতো আর কি, সেটা এখন কিন্তু এখন হচ্ছে না। প্লাস এখন মোবাইল দিচ্ছে, ঠিক আছে, দেখ মোবাইল জিনিসটা খারাপ না, বললাম ভালো জিনিস দেখা যায়, শুধুমাত্র যে মানে যারা আগেকার দিনে তুমি বলতে চাইছো লোয়ার মিডিল ক্লাস বা মিডিল ক্লাস ফ্যামিলিতে যে স্ট্রাগল, মানে ওই পাওয়ার জন্য একটা ইয়ে, সেটা শুধুমাত্র তাদের যে ছিল তা নয়, হাই সোসাইটি দিয়ে যারা বিলং করতো তাদের মধ্যে একটা ছিল, ভাই পেতে গেলে তোমাকে ধৈর্য ধরে রাখতে হবে। এক্স্যাক্টলি। এবার যেটা হচ্ছে দেখ, এই দেখ মোবাইল জিনিসটা খারাপ নয়। এবার যেটা ব্যাপারটা হচ্ছে কি, এখনকার বাচ্চাদেরকে না ভালো জিনিস শেখানো হয় না। আমি যখন ধর সিনেমা দেখা, ভালো সিনেমা দেখেছি কিন্তু আমার বাবার কাছ থেকে। ঠিক আছে, আমার বাবা প্রথম আমাকে সন্ন্যাসী সিনেমার কাছে জানতো, দ্য ওমেন, গ্রেট সিনেমার মধ্যে, তখন একটা হরর ফিল্ম ছিল। তো সেই ওমেন কথা আমাকে না বাবা রেকমেন্ড করেছিল সেই সিনেমাটা দেখার জন্য। বাবা সত্যি মৃণাল সেন ছবি দেখতে আমাকে শিখিয়েছে। ঠিক আছে, তো আমরা সেটা শিখেছি। প্লাস ছোটবেলায় আমি রামায়ণ মহাভারত পড়েছি, অমর চিত্র, আমি অমর চিত্রের কথা খুব পড়তাম, এখনো পড়তাম, খুব দারুণ লাগে আর কি, সেগুলো পড়েছি। কিন্তু এখনকার বাচ্চারা তারা কি দেখছে, বাচ্চারা না, ইভেন আমরাও লোকে দেখছি কি ওই কে অঙ্গবত নাচিয়ে ওই কোমর দুলে নাচন কদন করছে, আমরা এগুলো দেখছি, আমরা সেগুলোই কনজিউম করছি, যেগুলো দেখতে কোনো মাথা লাগছে, যেগুলোতে কোনো ব্রেন লাগা যাচ্ছে না। ঠিক আছে, তো সেইটা হচ্ছে এখনকার বাচ্চারা কি বলতে, তারা ওই রিলস ওই ছবি দেখছে। এবার কি দেখ, এই যে রিলসে দেখছে সবকিছু ইনস্ট্যান্ট, একটা স্ক্রল করবি একটা রিল। এর ব্যাপারটা হচ্ছে কি, এই রিলসটা যে দেখছে তারা একটা 30 সেকেন্ডের একটা 1 মিনিটের রিলস, তারা কিন্তু পুরো দেখছে না। আমি এখানে নিজে দেখেছি, তারা পুরো দেখছে না, 10 সেকেন্ড দেখলো, ও আচ্ছা, এবার স্কিপ করে বেরিয়ে চলে গেল। এই করতে করতে কি হচ্ছে, এদের মধ্যে না মানে ধর একটা বিষয় নিয়ে গভীরভাবে যে চিন্তা করা, বিশ্লেষণ করা, ভেতরে কি আছে না আছে, এইটা তাদের মধ্যে তৈরি হচ্ছে না, যার ফলে এদের ব্রেন চিন্তা করার পরিধি এদের খুব সীমিত, খাটো হয়ে যাচ্ছে আর কি। ঠিক আছে, যার ফলে এদের কোনো নলেজ হচ্ছে না। এই যে বাচ্চাটা সে রামায়ণের প্রশ্নগুলো সেটা পারলো না, এটা তো লজ্জার বিষয় না, যেটা আমাদের কালচার, যেখানে রুট যেটা, সেটা তুমি বলতে না পারো, এটাতে কোনো পুরুষের, এটা লজ্জার বিষয় একটা আর কি। তেমন কি বাবা মা একে শেখায়নি, এই রামায়ণ পড়তে শেখায়নি,
অমরচিত বলছে এখানে। ইভেন তুই দেখ, আমার তো এটা ডাউট আছে যে এই বাচ্চাটার বাবা মা আদৌ এই রামান ভাগ সম্বন্ধে আদৌ কতটা জানে, এটা নিয়েও যত সন্দেহ সন্দেহ রয়েছে আর কি। তো যার ফলে কি হচ্ছে, যেটা হচ্ছে যে এখন না বাচ্চারা যদি মানে একদম হাতে সবকিছু পেয়ে যাচ্ছে, যার ফলে তারা না একটা যে গুরুত্ব ভ্যালু সেটাকে তারা কোথাও বুঝতে পারছে না, এবং তার ফলে তাদের যে ধৈর্য পেশেন্স সেটা কোথাও তৈরি হচ্ছে না আর কি, তাদের ব্রেনটা সেরকম ভাবে তৈরি হচ্ছে না আর কি। এটাই তার কারণ আর কি, সবকিছু সার্ভিস থেকে যাচ্ছে আর কি, এটাই। আচ্ছা আচ্ছা, একদম। আচ্ছা, আমরা পরের টপিকে এবার যাব। আমার দিওয়ালিতে দুটো সিনেমা রিলিজ করছে বলিউড থেকে, একটা হচ্ছে থামা আর একটা হচ্ছে এক দিওয়ানি কি দিওয়ানিয়ত। এই দুটো ছবিরই প্রমোশন মেটেরিয়াল মোটামুটি সব চলে পরের এসেছে। টপিকে যাওয়ার আগে আমার একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, সৌভিক দা কবে বাচ্চা করছে? এটা না আমি জিজ্ঞাসা করবো ভেবেছিলাম, বাট বলি। সৌভিক দা তো বোধহয় বিয়ে হলো না, যদিও বিয়ের সাথে বাচ্চার সম্পর্ক নেই, একটা সোশ্যাল একটা হচ্ছে বায়োলজিক্যাল। বিয়ের সাথে বাচ্চার সম্পর্ক নেই মানে তুমি কোথায় বাচ্চা করবে বিয়ে না করে? ওই তো না, আমি সেই বিয়েটা হচ্ছে সোশ্যাল, বাচ্চাটা হচ্ছে বায়োলজিক্যাল। শোনো, তুমি বাড়িতে যে বিড়ালগুলো পোষো ওগুলো তোমার বাচ্চা নয়। সেরকম ভাবে বলতে গেলে তো আমার ছেলে আজকে আমি রিয়েলাইজ করলাম 4টে বউ আছে, আমার এতগুলো পুত্রবধূ, সন্ধ্যাবেলা সবাই খেতে এসছে। আমি এতদিন ভাবতাম যে আমার বিড়ালটা আর আমার ছেলে বিড়ালটা একটা মেয়ে বান্ধবী যে এখন আমাদের ঘরে ঢুকে ওর খাবার খেয়ে যায়, ও কোনো প্রতিবাদ না করে ওরা ওরা তার বায়োলজিক্যাল সন্তান নয়। আমি 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 বায়োলজিক্যাল সন্তানের কথা বলছি আমি। আচ্ছা, বায়োলজি সন্তান, ওকে। তো একটা অন্যের বাচ্চা ট্রিট করে কি হবে? তুমি নিজের একটা বাচ্চা বাচ্চা করো। আমারও আগে 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 4 হাত 1 হোক, তারপরে ওটা আগে হোক, তারপরে তোমার মতো অবস্থা হবে। তখন প্রীতিশ বলবে যে আজ থেকে 4 বছর আগে স্বর্ণদিতা জ্ঞান দিয়েছিল, আজকে স্বর্ণদিতা আমি জিজ্ঞাসা করি স্বর্ণদিতা তুমি কবে বাচ্চা করবে? 4 বছর বাজার পডকাস্ট করা যাবে না ভাই? প্রীতিটা তো বাচ্চা বাচ্চা করছে। প্রীতিশ কবে জন্মেছে? এই পরশুদিনকে জন্মেছে। কালকে দেবজ্যোতি কান ঠাপ্পি মেরে বলেছে দুটো ভালো সিনেমা দেখ, ব্যাস। তারপর আজকে বলছে পডকাস্ট করতে। ঠিক আছে, যাই হোক, ঠিক আছে, চল মেন সিরিয়াস টপিকে ঢোকা। বল। আচ্ছা, যেটা বলছিলাম যে বলিউডের দুটো সিনেমা আসছে দিওয়ালিতে, যে একটা হচ্ছে থামা, একটা হচ্ছে এক দিওয়ানি কি দিওয়ানি। তো এই দুটো সিনেমা নিয়ে তোমার কি এক্সপেকটেশন স্বর্ণজ্যোতিদা, তুমি যদি ছোট্ট করে বলো। জিরো। আমার নিয়ে আমার এক্সপেকটেশন জিরো। আমার টিজার ট্রেলার গান যা দেখেছি, একদম পার্সোনালি বলছি, অখাদ্য লেগেছে, জঘন্য। এমনি তো আমার স্ত্রী ইউনিভার্সটাকে আমি এতটাই অপছন্দ করতাম, এই বছরে ভার্স 2 ওটাও একটা ইউনিভার্সের মতো হতে চলেছে। আর বল, আমাদের দর্শনের মেয়ে সিনেমাটা এলো লোকা চ্যাপ্টার 1। লোকা মিরাই কান্তা ভার্স 2, এই 4টে সিনেমা দেখে আমি এত ফুল, এই ঝাঁটের থামা দেখার আমার কোনো আগ্রহ নেই। আচ্ছা, আয়ুষ্মান খুরানাকে আমার বেকার লাগে, ঠিক আছে। আর রাশমিকাকে, মানে এটা আমি তোর পডকাস্টে বলছি, রাশমিকা আলিয়া ভাট যেই সিনেমাতে থাকে আমি প্রথমে ভাবি যে ওই সিনেমা আমি দেখবো না। তারপর যখন দেখি যে না ভাই রিভিউ করতে হবে বা সন্দীপ রেড্ডি বাংলার ফিল্ম, তখন আমি যাই দেখতে। নাহলে এদের দুজনকে আমি এতটা অপছন্দ করি যে এদের কোনো সিনেমাই আমার দেখতে ইচ্ছে করে না। এরা যে সিনেমার জিগরা দেখেছো তো? জিগরা দেখি। জিগরা দেখ, জিগরা ডিরেক্টর আমার খুব পছন্দের ডিরেক্টর, বাসনবালা। ঠিক আছে, জিগরা যদিও খুবই ডিসঅ্যাপয়েন্টিং, একটু অন্যরকম সিনেমা, বাট খুব ডিসঅ্যাপয়েন্ট করেছে, ওকে। বাট জিগরা তাও আমি দেখেছি, কারণ নট বিকজ অফ আলিয়া ভাট। আলিয়া ভাট ইজ আ গ্রেট অ্যাক্ট্রেস, আমি জানি ওর অ্যাক্টিং ক্যাপাবিলিটি আছে, ওর হাইওয়েতে পারফরমেন্স আমার খুব ভাল লাগে, বা ওর উড়তা পাঞ্জাবে আমার পারফরমেন্স খুব ভাল লাগে। ওর কিছু কিছু পারফরমেন্স আছে যেগুলো আমার ভাল লাগে, বাট হ্যাঁ ওরা আছে অনেকগুলো ভালো ভালো সিনেমা। ওকে আমার অ্যাজ এ পার্সন এতটাই বিরক্তিকর লাগে যে ওর সিনেমাও দেখতে ইচ্ছে করে। তো সহজ কথা, ওকে। তো আর রাশমিকা মান্দানা ছেড়েই দে, ওকে নিয়ে আমি কথাই বলতে চাই না, ওকে। আমি এটার নাম এই পডকাস্টে শুনি।
আমি গুড বয় ওয়েট করছি। গুড বয় 3rd অক্টোবর আসার কথা ছিল, অক্টোবরের 3 নম্বর সপ্তাহ চলে এলো, গুড বয় এখন অব্দি রিলিজ করেনি। আমি শুধু গুড বয়ের জন্য রিলিজ করছি। গুড বয় একটা হরর ফিল্ম, না না না, গুড বয় একটা হরর ফিল্ম যেটা কুকুরের পাখি দেখানো হচ্ছে, তৈরি করা হচ্ছে। এইসব হচ্ছে গিয়ে সিনেমা। ওই নওয়াজুদ্দিন সিদ্দিকী এসে কিকের সালমান খানের ভিলেনের মতো করে কথা বলছে, আর ওই বাদুর ঝোলা ওদের ওই মরবিয়াস মার্কা অ্যাকশন আমার কোনো। আর ওই আয়ুষ্মান খুরানা তো শেষ, ওর ক্যারিয়ার শেষ। ওর ওই মানে সব বুঝে গেছি, ওপর চালাকি, ওভার স্মার্টনেস, ওই কিটেলটা। আর দেখ ওই যে আয়ুষ্মান যখন রিয়েলাইজ করছে ওর পাওয়ার টাওয়ার, ও তো পুরো ভেড়িয়ার কপি লাগছে। পুরো ভেড়িয়াতে যেরকম বডি ল্যাঙ্গুয়েজ ছিল, আমার ক্যারেক্টারের বডি ল্যাঙ্গুয়েজ সব সেম ইকুয়াল। আর দেখি আমার মুঞ্জিয়ার যে ডিরেক্টর, হ্যাঁ মুঞ্জিয়া আদিত্য সরকার, হ্যাঁ ওই 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 এই মালটার 2টো সিনেমা দেখেছি, একটা মুঞ্জিয়া আর একটা তো হ্যাঁ রিতেশ দেশমুখ বোধহয় ছিল, ঠিক আছে। হ্যাঁ ছিল, ঠিক ঠিক, সোনাক্ষী ছিল। ডাইরেক্টর জঘন্য ডাইরেক্টর, কোনো ইন্টারেস্ট নেই, ঠিক আছে। আর এক দিওয়ানি কি দিওয়ানিতে ডিরেক্টর কি কি করেছে জানো? মাস্তিজাদে করেছে, কুচকুচ হোতায় করেছে, এই কুচকুচ লোচায় করেছে, আর একটা কি সিনেমা যেন করেছিল, মারজাবা করেছে। সেই ডিরেক্টর এক দিওয়ানি কি দিওয়ানিতে বালে সিনেমার খবর আমি তো বললাম, আমি লিটারালি এই সিনেমাটার নামে আমি জানি না সিনেমাতে কে আছে কি আছে। আর বাদার নানে আছে আর বাজুয়া আছে, খুব কোন আমি সোনম বাজুয়াকে চিনি পর্যন্ত না। হর্ষবর্ধন রানে মানে তো ওই ছেলেটা তো, ওই ছেলেটা তো ওই আর লোমের সিনেমা, যাই হোক এনিওয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। আচ্ছা সৌভিকদা তুমি বলো এই দুটো সিনেমা নিয়ে কিরকম এক্সপেকটেশন? দেখ, প্রথম কথা হচ্ছে থামা নিয়ে আমার খুব বেশি আশা একদমই নেই। তার কারণ হচ্ছে যে, প্রথম কথা হচ্ছে যে তুই যে থামা ট্রেলার দেখে যদি তুই দেখবি ম্যাডাকের যে কমেডির ধাঁচটা না, সেটা মানে অনেকটা না টিভিতে সেটা একই ধাঁচের হয়ে যাচ্ছে। তুই এই যে দেখ, এই যে আয়ুষ্মান যে ভ্যাম্পায়ার যে কনভার্ট হচ্ছে আস্তে আস্তে করে, এই যে একটা কমেডি ক্রিয়েট করেছে, এটা দেখ অনেকটাই ভীষণ একটা ভিড়ের সঙ্গে মিল খাচ্ছে, ঠিক আছে। বাইরে কমেডি ধাঁচে একটা দেখবি যে এই মুঞ্জা এগুলোর মতো ভিড় এগুলোর মতো হয়ে যাচ্ছে আর কি, একটা রিপিটেড ফিল কিনতে, যার ফলে আমি আলাদা করে সেরকম কিছু আমি এক্সাইটেড কিছু ফিল করছি না, ঠিক আছে। এই একটা। আর একদিনের দিকে দিবানিয়াত, ওটা নিয়ে আমার কোনো ইয়ে নেই, কারণ যেটা বুঝতে না, যেহেতু সাইরা যেহেতু করেছে সেই কারণেই ছবিটা মানে ইয়ে হচ্ছে। আর ব্যাপারটা হচ্ছে কি বলতে, দেখ এই যে হারফানে যেহেতু সামসুল খান একটা ভালো পারফরমেন্স দিয়েছিল, যেহেতু তাকে লোকেরা ফ্যান বেস তৈরি হয়ে গেছে, তাকে ছিল ওরমভাবে প্রেজেন্ট করি। আর সোনাম বাজওয়া তো ছেড়ে দিলাম, তার তো মানে কোথায় কি এক্সপ্লেন তো কোনো আতা পাতা কিছু নেই আর কি। তো ওটা বুঝতে হচ্ছে স্যারের কোনো সস্তা কপি হবে বলেই মনে হচ্ছে আর কি, যে স্যার অনেক খারাপ ছবি ছিল না, ওটা ভালো, বেশ ভালো একটা সিনেমা ছিল, ওটা আমার একদম আশা নেই, ঠিক আছে। তো এই আর কি, কোনোটা নিয়ে আমার খুব একটা আশা নেই অ্যাকচুয়ালি। আর তবে থামাটাকে আমি এটা এগিয়ে রাখবো আর কি, এগুলো তুলন এই দুটো নিরিখে দেখতে গেলে আর কি। এই এইবার আমি একটা আগুন সিনেমার নাম বলবো, যেটার জন্য আর কি সনজয় দিয়া শুয়ে রয়েছে, পুরো একবার টং করে উঠে যাবে, ঠিক আছে। সেটার নাম হচ্ছে তেরে ইশক মে, যে ধানুষ রয়েছে, কৃতি স্যানন রয়েছে। এই ছবিটা আসতে চলেছে 28 নভেম্বর। এই ছবির টিজার এসেছে, যেটা একটা রক ডগের টিজার। কেমন লাগলো সনজয় দা টিজারটা দেখে, তুমি বলো কিরকম এক্সপেকটেশন রাজনার পর? আমি এটাও জানতাম না যে এটা টিজার এসছে, আমি টিজারটা দেখা হয়নি, আমি দেখবো। তবে আমি চাই না এই সিনেমাটা হোক বা এই সিনেমাটা বেরোক, ঠিক আছে। রাঞ্জনা মারা প্রচুর ট্রমা দিয়েছে আর খুব নোংরা সিনেমা, ওটার একটা সিকুয়েল টাইপের। আর দেখ ভাই, এখন সম্পর্ক আর মেন ভার্সেস উমেন টপিকটা এত সেন্সিটিভ আর এত নোংরা জায়গায় গিয়ে চলে গেছে, এসব সিনেমা নিয়ে তো ডিসকাস করাই উচিত, ঠিক আছে। ওকে। আর দেখ ভাই, প্রেমে প্রতিশোধ, প্রেমে ধোকা, যেখানে ধোকার প্রতিশোধের গল্প আছে সেখানে কোনোদিন প্রেম ছিল না, ঠিক আছে। আর জানিস তো আমাদের এটা বলিউডের একটা দোষ, বলিউড না প্রচুর মানুষের জীবন নষ্ট করেছে নিজের প্রবলেমেটিক আইডিয়া ঠুসে ঠুসে। প্রত্যেকবার সম্পর্কে একটা থার্ড পার্সনকে ঢুকিয়ে আমাকে
জিততে হবে, লড়তে হবে, মন জিততে হবে। ভাই তোকে যেই মেয়ে পছন্দ করে না, সে তোকে, তুই তার জন্য তাজমহল কিনে দিলেও সে তোকে পছন্দ করবে না। যদি করে সেটাকে পছন্দ করা বলে না। প্রেম এরকম হয়ই না, ঠিক আছে? আমি খাঁটি প্রেম দেখেছি যেখানে স্যাক্রিফাইস রয়েছে, যেখানে প্রেমের জন্য বিশাল বড় স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হয়েছে, কিন্তু সেই স্ট্রাগলে কোনো থার্ড পার্সন ছিল না যে ও এসে আমার ইয়েকে চুরি করে নিয়ে যাচ্ছে, বউ আমাকে ধোকা দিচ্ছে। আগেকার দিনে হতো, তোদেরকে রিসেন্ট একটা ঘটনা আমি তোকে বলছি। একটা মুসলিম ছেলে একটা হিন্দু মেয়ের মধ্যে প্রেম ছিল। মুসলিম ছেলেটা চাকরির জন্য প্রচুর চেষ্টা করছে, একদম রিসেন্ট কালকের নিউজ, এটা খুব স্যাডেনিং একটা নিউজ। মুসলিম ছেলেটা চাকরির জন্য চেষ্টা করছিল, ঠিক আছে? ও রিসেন্টলি বোধহয় সাব ইন্সপেক্টর বা কিছুর এক্সাম দিয়েছিল, ওর এক্সাম ভালো হয়নি, ও ঘরে এসে করে নিয়েছে, ঠিক আছে? সুকান্তি রাজপুত। মেয়েটা খবর পেয়ে মেয়েটাও করে নিয়েছে, সারা পাড়া কাঁদছে, ঠিক আছে, সারা জেলা কাঁদছে। ওকে, এবারে আমাকে কেউ যদি বলে যে এটার মধ্যে প্রেম কোথায়, এরা দুজনে তো কাপুরুষ, ওসব বাইরের কথা বাদ দাও। প্রেম অ্যাকচুয়ালি এরকম হয় যে একটা লোক আরেকটা লোককে ছাড়া বাঁচতে পারবে না, কিন্তু তাদের দুজনকে আলাদা করার জন্য অনেকগুলো এক্স ফ্যাক্টর আসবে। বাট যেখানে এরকম হয় না যে মেয়েটার ইচ্ছা নেই, ছেলেটা ওকে ফোর্স করে যাচ্ছে, যেরকম রাঞ্জনাতে আমি যদি জয়ার দাদা যদি হতাম, কুন্দনকে আমি ডেকে নিয়ে বলতাম, তোর মান ইজ্জত নেই, তুই কি বোকাচোদা রে, তোকে মেয়েটা পছন্দ করে না রে লেওড়া, তুই কি বোকাচোদা, তুই কে মনে করিস, তুই কত ভালোবাসা দিবি যে ওর মন পরিবর্তন হয়ে যাবে? ও তোকে কেন ভালোবাসবে? ফর হোয়াট গড ড্যাম রিজন? ওর তোকে দেখে কোনো ফিলিংস আসে না, তুই ওর জন্য। এবং জয়ত্রাতে কুন্দনের মৃত্যুর কারণ হলো কোথাও জয়ন্ত মারা গেল। তুমি যদি একটা জিনিস যদি দেখো, জয়া ওকে পছন্দ করে না শুরু থেকে, জয়া ওকে ওই নজরেই দেখে না। আমাদের ইন্ডিয়ান কালচারে এই যে প্রেম গঠিত, যে মেয়েটা অ্যাকসেপ্ট করেনি বলে মেয়েটাকে কি খুন করে দিলাম। আমি ফলস কেস নিয়ে ছেলেদের ফরে কথা বলি, কিন্তু সবকিছুতে আমি ছেলেদের ফরে কথা বলতে পারবো না। এই যে মুর্শিদাবাদের যে কেসটা, পুলিশ অফিসারের ছেলে মেয়েটাকে মেরে দিল রাস্তার মধ্যে কুপিয়ে, এরকম একটা ঘটনা আজকে হয়েছে কর্ণাটকে। কর্ণাটকে এরকম একটা ঘটনা আজকে হয়েছে, রিজেকশন সহ্য করতে পারেনি, গিয়ে খুন করে দিয়েছে। আরে ভাই, তোর তোর লাইফে আর কিছু ছিল না, রিজেকশন সহ্য করতে না মানে কি? আমি লাইফে কতবার সিরিয়াস সম্পর্ক থেকে লাত খেয়েছি, আমার তো ভাই তাহলে এতক্ষণে ভাই পাগল হয়ে যাওয়ার কথা। এবারে দেখ, এই বোকাচোদা থিমের ওপরে তৈরি হয়েছিল রাঞ্জনা, একটু অত্যন্ত প্রবলেমেটিক ঝাঁটের বালের সিনেমা, ঠিক আছে? ওই লোরু ডিরেক্টর এখন মানাচ্ছে এই আরেকটা বালস্য বল। এবার এখানে আবার যেটা দেখানো হচ্ছে, এটা কিন্তু খুব সেন্সিটিভ, এরকম কেস প্রচুর হয়। দেখ, BNS 69 বলে একটা জিনিস আছে, সেটাতে কি হয়, ধর তুই একটা মেয়ের সাথে মেলামেশা করলি, তারপর কোনো কারণে তুই মেয়েটাকে তো ছেড়ে দিলি, তোদের মধ্যে মিউচুয়াল তোদের কথাবার্তায় তোরা ব্রেকআপ করে দিলি। মেয়েটা কিন্তু চাইলে তোকে কিন্তু ফলস কেস দিতে পারে, গিয়ে বলবে যে আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে, আমাদের মধ্যে শারীরিক সম্পর্ক ছিল, ও আমাকে ফ্রড করেছে, পুলিশ থেকে ঢুকিয়ে দেবে। সেম জিনিস একটা মেয়ে যদি একটা ছেলের সাথে করে, একটা ছেলে গিয়ে কিন্তু কোনো কেস ঢুকতে পারবে না। এই যে জেন্ডার ইকুয়ালিটির একটা কথাবার্তা যে হয়, আইন কিন্তু জেন্ডার ইকুয়াল একেবারেই নয়, একদমই নয়। আমাদের ইন্ডিয়ান ল, ঠিক আছে? কারণ এটা যদি হতো সত্যি, যে একটা মেয়ে একটা ছেলেকে ভাই আমরা থাকবো একসঙ্গে, তারপরে গিয়ে সেক্স হচ্ছে, তারপরে মেয়েটা হঠাৎ করে ছেলেটাকে ছেড়ে দিয়ে আমার বাবার বন্ধুর ছেলেকে বিয়ে করতে হবে, আমার বাবার খুব শরীর খারাপ, আজকে একটা ছেলের তাতে কোনো রকম মানসিক কষ্ট হয় না? একটা ছেলের বিট্রেট ফিল হয় না? আজকে এই জিনিসের মধ্যে দিয়ে না, যদিও আমার বলা উচিত নয়, এই জিনিসের মধ্যে দিয়ে আমি গো থ্রু করেছি। এই যে লোকে যে আমার টক্সিক সোকল টক্সিক রূপটা যে দেখে, ওটার তো কোনো একটা অরিজিনেট পয়েন্টও থাকবে না, এমনি এমনি তো কেউ এরকম হয় না। এবার সত্যি কথা বলতে গিয়ে কি, আমি এরকম টপিকের সিনেমা দেখতেই চাই না। আর দেখ, আনন্দ এল্লাই এর মতো লোকজন, এরা কিরকম হয় বলতো, এরা একটা দুঃখ নিয়ে হেরাবে অনেক, সলিউশন কিছু দেখাবে না। আর ওদের কাছে যেগুলো সলিউশন, ওদের এই বলিউডের লেন্স পড়া স্ট্রবেরি দুনিয়ায় বাস করা যে সলিউশন ওরা দেখাবে,
সেই সলিউশন তুই রিয়েল লাইফে তুই ইমপ্লিমেন্ট করতে পারবি না। আনন্দ এল রায় বা বলিউডের কোনো ডিরেক্টরের কিন্তু সাউথের ডিরেক্টরের মতো ওই ক্যাপা নেই যে সত্যিকারের, আমি তোকে বলছি ওই হিরোটার নাম জানি না আমি, ফটো কালার বা ফটো ল্যাব বলে একটা সিনেমা আছে, একটা আপার কাস্ট মেয়ের সাথে কালার ফটো রাইট। ওই সিনেমাটার এন্ডিং দেখলে পরে না তুই দুদিন ঘুমাতে পারবি না ওই সিনেমাটার এন্ডিং দেখলে পরে, ঠিক আছে? দারুণ সিনেমা, দারুণ সিনেমা দেখেছি। সাউথের ডিরেক্টর পারে ওরা প্রেম দিয়ে করতে পারে। এই আনন্দ এল রায়ের মতো মানে চমু টাইপের লোকজন, ঠিক আছে, এরা যে কালার দুনিয়ায় ये तो चलता है वो तो होता है ये तो लड़की पीछे मुड़ के देखेगी मतलब प्यार है, এই যে শাহরুখ খান, এই তোতলার বাচ্চা গুটখাখোরকে নিয়ে আমি কথা বলতে আরম্ভ যদি করি, এর প্রত্যেকটা রোমান্টিক সিনেমাকে না রীতিমতো লজিক দিয়ে ডেস্ট্রয় করা যায়। চিরকাল প্রবলেমেটিক আইডিওলজি দিয়ে নিজের সিনেমার মধ্যে দিয়ে স্প্রেড করে গেছে, একে সবাই রোম্যান্সের কিং বলে, ঠিক আছে? ওকে, তো ভাই পডকাস্টের এই জায়গাগুলোতে আমি হেভি গালাগাল খাবো, ঠিক আছে? আমি তেরে ইসমিন মাইরি বলছি, এই সিনেমাটা যদি আটকে যায় না আমি খুব খুশি হবো, কারণ যেই টপিকে এরা টাচ করেছে অত সেন্সিটিভ হইতে এরা দেখাতে তো পারবে না, এরা বালচাল জিনিস দেখাবে। এই সিনেমাটা রিলিজ করার পরে জানিস তো অনেক ছেলে পিলে নিজেকে রিলেট করতে আরম্ভ করবে, ফেসবুকে নোংরা রকম জেন্ডার ওয়ার্ড তৈরি হবে, কোনো মেয়ে আবার সেটাকে ব্যাশ করে আমরা খুব আনসেফ ফিল করছি এসব লিখতে আরম্ভ করবে, এই বালছালামো হবে। এরা কিন্তু পয়সা কামিয়ে নিয়ে বেরিয়ে যাবে। ধানুষ আসছে এরকম গঙ্গা জলটা ওর উপর ফেলছে, তুমি বলছো না এটা অনেকটা কাইন্ড অফ অ্যাসিড। আমি বিয়েকে বলছিলাম এটা তো পুরো অ্যাসিড। ভাব একটা বিয়ে বাড়ির মধ্যে ঢুকে ও চলে গেল মেয়েটার কাছে, কেউ ওকে থামালো না, ও একটা বোতল খুলে ঢালছে এবং কেউ কে আটকাতে আসছে না। হতে পারে মেয়েটা ওর সাথে অন্যায় করেছে, আমি ধনুষের পরে 100%, কিন্তু ও যেটা করছে ওকে কেউ থামাতে আসছে না, দ্যাট ইজ দ্য প্রবলেম, ঠিক আছে? কারণ দেখ ছেলেরা এখনো মেয়েদের মতো অতটা ইনসেনসিটিভ হয়ে যায়নি যে ব্লু ড্রামকে ট্রিটমেন্টের নাম দেবে। এখন কিছু সিউডো ফেমিনিস্ট আছে যারা লেখে যে এই ব্লু ড্রাম ট্রিটমেন্টটা দরকার, ঠিক আছে? ছেলেরা কিন্তু যখন কোনো মহিলার তার সাথে কোনো অন্যায় হচ্ছে বা তার হাজবেন্ড জ্বালিয়ে দিচ্ছে, তখন ছেলেরা কিন্তু লিখতে দেয় না যে মেবি মেয়েটা বাজে ছিল তাই এই ট্রিটমেন্ট পেয়েছে। কিন্তু সিউডো ফেমিনিস্ট, আমি কিন্তু ফেমিনিস্টদের কথা বলছি না, তারা কিন্তু এতটাই জঘন্য এবং মানে ডেঞ্জারাস হার্মফুল, ব্লু ড্রামটাকে এখন বলছে ওটা নাকি ট্রিটমেন্ট। মিসোজিনি যদি এক্সিস্ট করে তাহলে মিশান্টি এক্সিস্ট করে। আমাদের বাংলাতে কত কন্টেন্ট ক্রিয়েটর আছে মহিলা মিশান্ট্রি করে চলছে, ওদের কোনো পুরুষ লয়ারের গাছ নেই যে ওদেরকে এগুলোর বেসিসে 4টে পাঠায় নোটিশ যে আপনি এটা কি করে বলতে পারেন। একজন রাইটার আছে মহিলা, ঢপের বই লেখে, ও লিখছে আমি শেখাবো মেয়েদেরকে কি করে ভিলেন হতে হয়, আজকে তাহলে আমিও লিখি সিমিলার পোস্ট, এবং ও সেখানে লেজিটিমেটলি মেয়েদের বলছে ছেলেদেরকে কি করে কেস খাওয়ানো যায়। ও মাকে ফোন করে ওই বলে দিন, বাবাকে ফোন করে এই করে দিন, ওর ঘরে এটা ফেলে দিয়ে আসুন। আজকে আমি এরকম একটা সিমিলার পোস্ট লিখি তো আমি ছেলেদেরকে শেখাবো কি করে ভিলেন হওয়া যায়, আমাকে পুলিশ 2 সেকেন্ডের মধ্যে উঠিয়ে নিয়ে যাবে যে মেয়েদের উপরে এত ক্রাইম হয় তুমি এসব লিখছো, ছেলেদের উপরে তো ক্রাইম হচ্ছে সেটা তো দেখতে পাওয়া যায় না। গতকালকে এই সময়তে আত্মহত্যার একটা পরিসংখ্যান বেরিয়েছে। এই যে একটা ন্যারেটিভ আছে কোটি কোটি বছর ধরে মেয়েদের উপর অত্যাচার হচ্ছে, কিন্তু আত্মসংখ্যার পরিসংখ্যানে ছেলেরা এগিয়ে। কোন কোন পেশার লোকেরা সব থেকে বেশি আত্মহত্যা করে? ব্যবসায়ী, কৃষক আর অবসরপ্রাপ্ত। এবং এটা শুধুমাত্র ইন্ডিয়া বা কলকাতায় নয়, সারা পৃথিবীতে মেয়েরা অত্যাচারিত, কিন্তু গলায় দড়ি দিচ্ছে ছেলেরা। কি মজার ব্যাপার না? কারণ ছেলেদের ওপরে যে মানসিক অত্যাচারটা এটা চোখে দেখা যায় না। আজকে তোকে আমি আরেকটা কেস বলছি, একটা ছেলেকে তার বান্ধবী বলেছে তুমি আত্মহত্যা করে নিচ্ছ না কেন, সেটা আত্মহত্যা করে নিয়েছে, ছেলেটা আত্মহত্যা করে নিয়েছে। ছেলেটা বলবে, সমস্ত মেয়েরা বলবে একটা অতুল সুভাষের কেস, দীপিকা নারায়ণ ভরদ্বাজের প্রোফাইলে গিয়ে চেক কর না, প্রত্যেক দিন প্রত্যেক 9 মিনিট অন্তর অন্তর একটা করে অতুল সুভাষ তৈরি হচ্ছে।
এবার আনন্দ এল রায়ের মতো চমু ডিরেক্টরের দম আছে এগুলো নিয়ে সিরিয়াস ফিল্ম বানানোর? ও বানাবে, ও এমন সিনেমা বানাবে এই সিনেমাটাকে দেখে ফেমিনিস্টরা আরো গালাগাল দেবে, আরো গালাগাল দেবে। এবার ছেলেদের যে ইস্যুগুলো সেগুলো আরো চাপা পড়ে যাবে। আমাদের দেশে কিন্তু ছেলেদের জন্য কোনো আইন নেই। তুই আজকে যেই মেয়েটার সাথে রোজ ঘুরতে যাচ্ছিস, কথার কথা বলছি, সেই মেয়েটা কালকে উঠে গিয়ে যদি বলে না যে ও আমার গায়ে হাত দিয়েছে, তোকে পুলিশ এক কথা উইদাউট ইনভেস্টিগেশন তোকে উঠিয়ে নিয়ে যাবে। তারপরে তো লয়ার গিয়ে তোকে বেল করাবে, জামিন করাবে, সেসব তো অন্য ব্যাপার। সেখানে দাঁড়িয়ে এইসব সিনেমা তেরে ইস্ক মেয়ে লড়া, তোকে মেয়েটা ছেড়ে দিয়েছে তো, তোকে চিট করেছে, তোকে প্রতিশোধ তোকে কেন নিতে হবে? প্রেমের গল্পে তুমি রিভলভ যেটা, সেটাকে তুমি এমন আউটল্যান্ডিশ কেন রাখবে? কারণ এরম ভাবে আজকের দিনে হয় না সম্ভব। তোর সাথে একটা মেয়ে মেলামেশা করে, তোর সাথে ঘুমিয়ে টুমিয়ে, তোর সাথে 2-3 বছর থেকে তোকে ছেড়ে দিল বাবার শরীর খারাপের দোয়াই দিয়ে, তুই কি করবি? তোকে নিজেকে বোঝাতে হবে যে দিস ওয়াজ আ নাইটমেয়ার। তোকে ভুলে যেতে হবে, তুই মদ গাঁজা খেতে পারবি না। তোকে তোর বাবা মার কথা ভেবে তোকে চাকরি করতে হবে, তোকে তোর বিড়ালের কথা ভেবে চাকরি করতে হবে, তোকে তোর অন্যান্য জিনিস ভেবে তোকে চাকরি করতে হবে। ইউ হ্যাভ নো পাওয়ার। এবং তুই বুঝতে পারবি যে তোকে, তুই এই কথাটা বন্ধুদেরকে বলবি, বন্ধুরা বলবে কি আছে, আরে সেক্স করছো, তোকে ছেড়ে দিয়েছি, তুই মজা তো পেয়েছিস। তোকে এই কথাটা বলবে, আরে মেয়েটা তোকে sex করেছে, চলে গেছে, কি আছে, দুঃখ করছিস কেন? ওকে দেখ 9 বছর প্রেম করে ছেড়ে দিয়েছে, ওর সাথে তো করে পর্যন্ত নেই। ছেলেরা এরকম কথাবার্তা বলে। দেখ, আমি ছেলেদের জন্য বলছি মানে কিন্তু এটা নয় যে ছেলেদের হারামি পানাগুলোকে আমি সাইড করে রাখবো। ছেলেরা যে কত বড় ঢ্যামনা সেটা তো আমি নিজে ছেলে তো বুঝতে পারি। ঠিক আছে, বলবে যে ভাই গেছে গেছে, তুই আরেকটা পেয়ে যাবি, তো পণ্য ভাই তুই আরেকটা পেয়ে যাবি। তোকে লোকে বলবে যে গাড়ি আসবে যাবে, ভাবলে চলবে? এরকম মানে তো সব দিয়ে তো দেবেই, একজন দিতে চাইছে, কেউ না কেউ এসে বলবে যে ভাই এই সময় তো লোকে মদ ফদ খায়, একটু মদ খায়, দেখবি মনের দুঃখ কমবে। এন্টারটেনমেন্ট লেন্সে দেখলে কিনা, মানে আমি সব ছেড়ে দিচ্ছি, শুধুমাত্র এন্টারটেনমেন্ট। আমাকে তুই একটা কথা বল প্রীতিশ, তুই যে এই কথাটা বলছিস এন্টারটেনমেন্ট লেন্সে দেখে, লোকে সামান্য ওই তেরে নামের ওই ছাপড়ি মার্কে হেয়ার স্টাইল পর্যন্ত কপি করতে বাদ রাখেনি ভাই। লোকজন কি লেটে, শোন একটা কথা আছে, দেয়ার ইজ আ ওয়ার্ড কল্ড ইমোশনাল ইন্টেলিজেন্স। ইট ইজ নট ইউর অ্যারিথমেটিক্যাল ইন্টেলিজেন্স, যে কত ভালো ছেলেটা ম্যাথ করতে পারে, কত ভালো ইয়ে করতে পারে। এই যে ইমোশনাল ইন্টেলিজেন্স, তুই জানিস আমাদের দেশে অনেক লোক এই শব্দটাই জানে না, কি করে নিজের ইমোশন হ্যান্ডেল করতে হয়। এই যে তুই দেখবি যে চারিপাশে এত ডিপ্রেশন, এত আত্মহত্যা, এত কিছু, এই যে তুই একটা ফলস এক্সপেকটেশন নিয়ে বসে যদি থাকিস, তুই হার্ট হবি। আজকের দিনে তুই যদি ভাবিস যে আমার প্রথম প্রেম সাকসেসফুল হবে, আমাকে মেয়েটা ছেড়ে যাবে না, ইউ আর দ্য মোস্ট গান্ডু পার্সন ইন দিস ওয়ার্ল্ড। ইউ হ্যাভ টু বি মেন্টালি প্রিপেয়ার ফর দ্যাট। নাহলে পরে তুই বলবি ঠিক আছে এবার আমি সুযোগের রাজপুত হবো, নাহলে আমি কবির সিং হয়ে যাবো। কবির সিং তো তাও সার্জেন ছিল, অনেক পয়সা ছিল, তোর তো সেটাও থাকবে না। যাই হোক, এই নিয়ে বকতে আরম্ভ করলে আমি অনেক বকতে পারি, বাদ দে ভাই। বাবা, আমার তো মহিলা মানে কিছু ছিল সাবস্ক্রাইবার, ভাই তারা তোকে ছেড়ে কেন যাবে ভাই? তারা আমাকে গিয়ে 4টা গালাগাল দিয়ে আসবে। ওই যে বড় ইউটিউবার বলেছিল উমেন ব্যাসার, দিস ইজ দ্য উমেন ব্যাসার, ঠিক আছে, ওরা বলে আসবে, তুই চাপ রেখেছিস কেন? ভাই সৌভিকদা, তুমি বলো তোমার টেলিস্মেট টিচার কেমন লেগেছে এবং এটা কি প্রবলেমেটিক? হ্যাঁ দেখ, প্রবলেম তো অবশ্যই, কারণ দেখ দুটো ক্যারেক্টার টক্সিক ক্যারেক্টার, ঠিক আছে, মানে একজন পাওয়ার জন্য পাগলা হয়ে গেছে, একজন বলছে আমি তোমাকে পেতে দেবোই না একদম, আর কি এরকম একটা জায়গায় ব্যাপারটা রয়েছে আর কি। তো প্রবলেম তো অবশ্যই, এবং এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচন্ড চুলোচুলি হতে চলেছে। এমনি রঞ্জনার ছবিটা বা কুন্দের ক্যারেক্টার কিন্তু যথেষ্ট সুন্দর একটা টক্সিক প্রবলেমেটিক ক্যারেক্টার কিন্তু ছিল, বরং যে রঞ্জনার দিকে সেই তুলনায় কিন্তু দেখবি সরবাস ক্যারেক্টার অনেক কিছু কিন্তু, মানে তার যে ভালোবাসা সে অনেক কিছু কিন্তু এটা কিন্তু কথা কিন্তু হয় না, ঠিক আছে, কিন্তু মেন কোন দিকে, কারণ ব্যাপারটা হচ্ছে দেখ টক্সিক জিনিসটা না ওটা আমাদের মধ্যেই রয়েছে, যেখানে আমরা এগুলোকে আরো বেশি কনজিউম করছি আর কি। এবার দেখতে সিনেমা কিরকম হয়, আমার মধ্যে সিনেমা দেখো, দেখো এটাকে রেলওয়ে অ্যাপ্লাই করতে যেও না, ঠিক আছে, সিনেমা দেখে দেখো, হলের মধ্যে রেখে বেরিয়ে চলে আসো, ব্যাস।
এটা হচ্ছে মেন ব্যাপার আর কি, ঠিক আছে? কারণ আমরা কেউ কুন্দ নয়, আমরা কেউ শঙ্কর নয়, এটা হচ্ছে মেন ব্যাপার, ঠিক আছে? সো ঠিক আছে বন্ধুরা, এখানে আর কিছু নিয়ে বলবো তো নাকি বড় হয়ে যাচ্ছে? ধুরন্ধর নিয়ে বলা যায়, 12:30 বেজে গেছে। ধুরন্ধর নিয়ে এখন ধুরন্ধর সঙ্গে নেই কিছু এখন সেরকম ভাবে কিছু এখন। একটা টিজার, একটা গানই বেরিয়েছে। ধুরন্ধর সঙ্গে আসেনি কিছু। ঠিক আছে। সো থ্যাংক ইউ সো মাচ পডকাস্টটা দেখার জন্য, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। এরকম পডকাস্ট সবার চ্যানেল সাবস্ক্রাইব করুন। স্বর্ণজ্যোতিদার চ্যানেলেও খুব তাড়াতাড়ি পডকাস্ট আসবে, সেখানে আমি থাকবো না, সেটা আলাদা ব্যাপার। সৌভিকদার চ্যানেলেও মানে আসবে, সিনেগানি থেকে আসবে। সাবস্ক্রাইব করুন, কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে হোল পডকাস্টটা। তো আপনারা যদি এই পডকাস্টের কমেন্ট বক্সে মিনিমাম 20খানা প্রীতিশকে কি কিউট লাগছে যদি লেখেন, তাহলে আমার পরের পডকাস্টে প্রীতিশ থাকবে, ঠিক আছে? ওকে। আর 50টা লাইক, ঠিক আছে? 50টা লাইক যথেষ্ট, ভালো একটা পডকাস্ট হয়েছে, 50টা লাইক চাই। বুঝি না ভাই আমি বাকি কিছু, ঠিক আছে? 50টা লাইক করতে হবে। চলো টাটা ভাই, আবার যেন দেখো ভাই। টাটা।